নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ নেপালের ৩ জেলা, ৩৭৯ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৮ দেশের ১,৫০০ পর্যটক, নেই বাংলাদেশি আটকে পড়ার তথ্য। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা। মাননীয় সদস্যবৃন্দ অপেক্ষা করুন, উত্তর দেন। মাননীয় সদস্য কি শুনতাম, কেউ তো শুনছেন। কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। সংসদে হট্টগোল, ওয়াকআউট বিরোধী দলের। সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে জনগণকে বঞ্চিত করেছে বিরোধী দল, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ নাহিদের। রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক, সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন, চুক্তি সেপ্টেম্বরে এগিয়ে নিতে চায় রাজনৈতিক সম্পর্ক। ৩ বস্তিতে আবাসন নির্মাণে দেবে ১০,০০০ কোটি টাকা। এবং রংপুরে 4 মার্ডারে অভিযুক্ত মুগ্ধ সিদ্ধার্থের ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত। মেলেনি ধর্ষণের আলামত, দ্রুত রহস্য উন্মোচনের দাবি জামায়াতের। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া শহর নেপালের ৩ জেলা। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। নিখোঁজ আছেন ২৮ দেশের প্রায় ১,৫০০ পর্যটক। উদ্ধার কাজ চললেও বিস্তৃত জনপদ কাদামাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এর মধ্যেই নেপাল তিব্বত সীমান্তের কাছে হ্রদ তৈরি হয়েছে জানিয়ে ফের আকস্মিক বন্যা হতে পারে বলে সতর্ক করেছে চীন। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। আবারও ক্ষতবিক্ষত হিমালয় কন্যা নেপাল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ১০ বছর পর এবার প্রলয়ঙ্করী পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশটির তিব্বত সীমান্তবর্তী ৩ জেলা। মাইলের পর মাইল কেবল ধ্বংসস্তূপ, কাদামাটি আর পাথরে চাপা পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ সবকিছু। স্রোতের তোরে ভেসে গেছে সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। নিশ্চিহ্ন জনপদ জুড়ে এখন কেবল হাহাকার। নেপালের ভুটেগসি ত্রিশুলি নদী হয়ে ভয়াবহ এই আকস্মিক বন্যা আঘাত হানে তিব্বত সীমান্তবর্তী এলাকায়। রসুয়া ও নুয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানির স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণে কাদা, পাথর সহ ধ্বংসাবশেষ। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, কিছুক্ষণ পরপরই নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজও আছেন শত শত মানুষ। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এখন পর্যন্ত কোনো আমরা বাংলাদেশি কারোর এরকম নিখোঁজ হওয়া বা মৃত্যুর খবর পাইনি। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে বহু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না। বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নেই ইন্টারনেটও। কোথাও পুরো গ্রামই পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি সেনাবাহিনীর প্রায় ২,০০০ সদস্য স্থল ও আকাশপথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে চলছে আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ। মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদহানি হয়েছে। ত্রিশুলি বাজার পুরোপুরি ভেসে গেছে। বেত্রাপতি বাজার, ঢুঙ্গে ও দেবীঘাট বাজারও নদীর স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মাত্র ৪ থেকে ৫টি বাড়ি টিকে আছে। প্রথম দিকেই দুর্যোগের পেছনে ভূমিকম্পকে দায়ী করা হলেও পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কোনো ভূমিকম্প হয়নি। হিমবাহের একটি বিশাল অংশ ধসে পড়া এবং এর সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় এই বিপর্যয়কর পাহাড়ি ঢল। ভয়াবহ এই মানবিক বিপর্যয় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তার জন্য $৫ লাখ দেয়ার ঘোষণা দিয়েছে। ভারত পাঠিয়েছে ১০ টন ত্রাণ সামগ্রী। চীনও সীমান্তের দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে। এদিকে ত্রিশুলি নদীর পানি গান্ডাক নদী হয়ে ভারতের দিকে নেমে আসায় বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। চোখের সামনে প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন
প্রকৃতির কাছে অসহায় হয়ে ঘন্টার পর ঘন্টা ছাদে আটকেছিলেন কেশব প্রসাদ বারাল। অন্যদিকে মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন জীবিত উদ্ধার হওয়া 92 বছর বয়সী কেদারনাথ পারাচুলি। নেপালের ভয়াবহ বন্যায় উদ্ধারের পর সেই ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করেছেন ভুক্তভোগীরা। প্রকৃতির কাছে যেন একটু করুণা ধার চাচ্ছেন এই বৃদ্ধা। সর্বস্ব হারিয়ে চোখে মুখে এখন শুধুই বিষাদের ছায়া। এমন শত শত হৃদয় বিদারক গল্পের জন্ম দিয়েছে নেপালের আকস্মিক পাহাড়ি ঢল। বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় ঘরের ছাদে আশ্রয় নিয়েছিলেন কেশব প্রসাদ বারাল। কিন্তু পানির স্রোত এতটাই ভয়াবহ ছিল যে তার ঘরের ওপরের তলাও তলিয়ে যায়। এর মধ্যে কাদার নিচে চাপা পড়েন তার স্ত্রী। ছাদে আটকে থাকা বারাল প্রায় 4 থেকে 5 ঘন্টা পর হেলিকপ্টারে উদ্ধার হন। বেঁচে ফিরলেও স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার সুযোগ নেই তার। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে এখনো আতঙ্ক আর অসহায়ত্বের কথা উঠে আসে তার কণ্ঠে। আমি ছাদে ছিলাম, তখন বন্যার পানি প্রায় ছাদ পর্যন্ত পৌঁছে যায়। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে আসে। এরই মধ্যে আমার স্ত্রী ভূমিধসের নিচে চাপা পড়ে যায়। 4-5 ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। একই রকম ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন 92 বছর বয়সী কেদারনাথ পারাজুলি। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঘরের মেঝে ভরেছিল কাদায়। ফলে নিজের থাকার জায়গায় ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না তার। শেষ পর্যন্ত উদ্ধার করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আমরা উপরের তলায় ছিলাম। বন্যার পানি উঠে পুরো তলাটি ডুবে যায়। ঘরের মেঝে কাদায় ভরে যায়। খুব কাছেই আমার বাসা ছিল, কিন্তু কাদার কারণে আমি সেখানে যেতে পারিনি। শুধু বারাল কিংবা পারাজুলি নন, এ দুর্যোগে বেঁচে যাওয়া আরও অনেক মানুষ এখন আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে। স্থানীয়দের দাবি, ত্রিশুলি বাজার সহ নদীর পাশের কয়েকটি এলাকা প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্যার আগে মানুষকে সতর্ক করা হলেও আকস্মিক পানির তোড়ে অনেকেই ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেয়ার সুযোগ পাননি। এমন ভয়াবহ স্মৃতি হয়তো কখনোই ভুলে যেতে পারবেন না এই ভুক্তভোগীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নেপাল ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে জাতীয় সংসদে গ্রহণ করা হলো শোক প্রস্তাব। ত্রয়োদশ সংসদের জাতীয় অধিবেশনের শুরুতেই এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ইতিবাচক হলেও মক্কা নিরাপত্তা জোটে এখনই যোগ দেওয়ার সুযোগ নেই। নতজানু পররাষ্ট্র নীতির কবর রচনা করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বক্তব্যে উঠে আসে মক্কা চুক্তি ইস্যু। মন্ত্রী জানান, মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখলেও এখনই এতে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। আরেক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পররাষ্ট্রনীতি ইস্যুতে মাথা উঁচু করে চলবে বাংলাদেশ। এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। অধিবেশনের শুরুতেই নেপাল ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণ করে সংসদ। ব্যাপক প্রাণহানি ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে আমি শোক প্রস্তাবের জন্য অনুরোধ করছি। এর আগে নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। হতাহতের কোনো খবর পাওয়া গেলে তাদের ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেবে বাংলাদেশ। কোনো বাংলাদেশি এতে অ্যাফেক্টেড হয়েছেন কিনা, যদি হয় তাহলে পরে আমাদেরকে জন্য জানান এবং আমরা তাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। সংকটময় মুহূর্তে নেপালের পাশে থাকার কথা জানিয়েছে সরকার। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দলই জনগণকে বঞ্চিত করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে সংসদ থেকে ওয়াক আউটের পর সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ করেন বিরোধী দলের এমপিরা। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে হট্টগোল করে বিরোধী দল। সংসদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তি দিয়ে বক্তব্য খণ্ডন ও কথা বলার স্বাধীনতা হরণ না করার আহ্বান জানান স্পিকার। আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি।
আমরা আবার ওয়াকআউট করছি। সংস্কার আর গণভোটের পূর্ণ বাস্তবায়নের দাবিতে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিন ওয়াকআউট করে বিরোধী দল। আলোচনায় অংশগ্রহণ করেন, পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে। আইন প্রণয়ন কার্যক্রমের সহযোগিতা না করার উদ্দেশ্যে অধিবেশন ত্যাগ করার অভিযোগ তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্দেশ্য ছিল প্রধানত এই আইন প্রণয়ন কর্মকাণ্ডে সহযোগিতা না করা। এই আইনগুলো পার্লামেন্টে আসুক এই দাবি প্রথম সেশন থেকে তাদেরই ছিল। ওয়াকআউটের পরে অধিবেশন কক্ষের বাইরে এসে স্পিকারের বিরুদ্ধে পক্ষপাত সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে বিরোধী দল। আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি। সংসদের বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নয় বরং সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিরোধী দল প্রতারণা করেছে জনগণের সঙ্গে। এখানে গণভোটের যদি কোনো গণরায় সম্পর্কিত তাদের বক্তব্য থাকে তারা এই কমিটিতে এসে বলতে পারে। সুতরাং আমরা প্রতারণা করছি না, বরং তারা জনগণকে বঞ্চিত করছে। নির্ধারিত এর আগে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের প্রেক্ষিতে শুরু হয় বিরোধী দলীয় এমপিদের হট্টগোল। পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হয় স্পিকারকে। সংসদে তো কথা বলার জায়গা, কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। পরামর্শ সহিষ্ণুতা না থাকলে গণতন্ত্র ব্যর্থ হবে এই দেশে। পরে ফ্লোর পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। সঙ্গীরা তো মনে করে, আমি নিজেও মনে করি যে এইটা কালচারাল না, এইটা পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম, এটা হওয়া উচিত না। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিকেলে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন সিইসি। বলেন, সেপ্টেম্বরে ঘোষণা করা হবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এটি প্রথম সাক্ষাৎ। বৃহস্পতিবার দুপুরে সিসিএএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সানাউল্লাহ সহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বঙ্গভবনে যান। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বিকেলে ব্রিফিং করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন অত্যন্ত সুন্দর ও সফল হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। সেই ধারা বজায় রেখে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রস্তুতির কথা রাষ্ট্রপতিকে জানিয়েছে কমিশন। বারবার করে উনি বলেছেন যে আপনারা একটা অত্যন্ত সুন্দর একটা নির্বাচন দিয়েছেন, খুব শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হয়েছে, খুব ভালোভাবে নির্বাচন হয়েছে, দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, এরকম একটা নির্বাচন আপনারা দিয়েছেন। আমি এটার পরে বললাম যে স্যার, আমরা তো একইভাবে স্থানীয় সরকার নির্বাচনটাও করতে চাই। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই এবং ওনার জন্য এই ব্যাপারে ওনার সহায়তা চেয়েছি আমরা। সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। পার্টিকুলারলি ওই যে ঠাকুরগাঁওয়ের জন্য আবার একটা বাই ইলেকশন আছে, ওটাও আমার 90 দিনের মধ্যে শেষ করতে হবে। এটা 90 দিনের মধ্যে শেষ করতে গেলে তাহলে যাতে ক্ল্যাশ না হয়, কারণ আমার তো ইউনিয়ন পরিষদ তো ঠাকুরগাঁও তো আছে, যাতে ক্ল্যাশ যাতে না হয় সেটা ইনশিওর করে আগাতে হচ্ছে আমাদেরকে। তো ইন এনি কেস আমার মনে হয় আমরা এই সেপ্টেম্বরের মধ্যে একটা শিডিউল দিতে পারবো। স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। এখানেও ঢোকানোর জন্য আমরা প্রপোজালটা অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দল নিরপেক্ষভাবে কাজ করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি বলেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে তার একমাত্র লক্ষ্য। বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে। বঙ্গভবন হলো রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। এর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। কর্মকর্তা কর্মচারীদের দায়িত্বশীল রাষ্ট্রীয় ব্যয় সাশ্রয়ী ও অপচয় রোধের আহ্বান জানান তিনি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ
এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। সকল রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে আমাদেরকে সাশ্রয়ী হতে হবে এবং জনগণের অর্থ যেন অপচয় না হয় সেদিকে আমাদেরকে সব সময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। আইনের শাসন না থাকলে মেধাকে কাজে লাগানো সম্ভব না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় জাতীয় প্রকৌশলী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী প্রশ্ন তুলেন, মবক্রেসি থাকলে মেরিটোক্রেসি বা মেধা ভিত্তিক ব্যবস্থা কিভাবে থাকবে? স্নাতকোত্তর শেষ করাদের চাকরির বাজার সংকুচিত হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের প্রকৌশলীদের কাজে লাগাতে না পারলে অর্থনীতির চাকা ঘুরবে না। যেসব রাজনীতিবিদ নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের এই বিষয়ে ভাবতে হবে। যেভাবে মবক্রেসি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, মেরিটোক্রেসি থাকবে কি করে? মেরিটোক্রেসি যখনই আপনার নিয়ম বহির্ভূত কোনো শক্তির আবির্ভাব হবে সমাজে, তখন মেধার যে পরিসর বলি সেটা কমতে থাকবে। আপনার আইনের শাসন না থাকলে পরে আপনি কখনোই মেধাকে একটি মেধার যে উচ্চ স্তর এবং মেধাকে যে কাজে লাগানো সেটা কখনোই সম্ভব হয় না। আমরা মেরিটোক্রেসির জায়গায় এখন ইদানিং আমরা মবক্রেসি শুনছি। অবশ্য আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে, কিন্তু এটা করা যাবে না। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন। চুক্তি সেপ্টেম্বরে এবং 2028 সালেই শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর ব্রিফিংয়ে এই কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্রিন এনার্জি উৎপাদন এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে বিনিয়োগের আগ্রহ আরও বেড়েছে চীনের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। বৈঠক শেষে বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দর ও তিস্তা প্রকল্প সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান তিনি। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We decided to build China-Bangladesh Community for Shared Future in the new year. It is new definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area, especially economic cooperation. বিনিয়োগের পাশাপাশি বিএনপি সরকারের সঙ্গে চীন রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে সেপ্টেম্বরে চুক্তি হবে চীনের সঙ্গে। ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা তাদের দেশের কোম্পানি করছে। 1.5 বছরের মধ্যে তারা জাতীয় গ্রিডে 42 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে তারা ওখান থেকে দিবেন। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান রয়েছে চায়নাতে 2 সেপ্টেম্বর। আর 21 টাকা 70 সেন্ট হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব, 25 টাকা ইউনিট। এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে। রাজধানীর গুলশান, মহাখালী ও কড়াইল বস্তির উন্নয়নে আবাসন নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে চীন রাজি বলেও জানান প্রতিমন্ত্রী। আধুনিক আবাসন ব্যবস্থা যেখানে তারা ফ্রি বসবাস করতে পারবে আর কি, এটা প্রায় 10,000 কোটি টাকার প্রজেক্ট। তারা বলেছে যে পুরোটা যদি একসাথে আমরা নাও পারি, আমরা প্রায়োরিটি বেসিসে পর্যায়ক্রমে আমরা এখানে ইনভেস্ট করব। চীন থেকে যুদ্ধ বিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কেউ। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে 2015 সালে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন দীপুমনি ও তৌফিকে ইলাহির জামিন শুনানির দিন 17 সেপ্টেম্বর ধার্য করা হয়। এছাড়া জুলাই হত্যা মামলায় সাবেক 2 সচিবের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল।
আওয়ামী সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উত্তরার একটি বাসা থেকে তুলে নিয়ে গুম করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে। সরকার পতনের পর 2025 সালের 3 জুন শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তিনি। এই মামলায় বৃহস্পতিবার সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী 27 অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। ফ্যাসিস্ট রেজিমে গুম হয়েছিলেন এবং তাকে ভারতে নির্বাসিত করা হয়েছিল। এই ঘটনা আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করেছি এবং সেই মর্মে আমরা তদন্ত করছি। তদন্তে প্রাথমিকভাবে এই মামলার অন্যতম আসামি জনাব জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে আজকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে ওনারা এই আন্দোলন দমনে যে সকল অপরাধ করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, কমপ্লিসিট করেছেন। জুলাই হত্যাকাণ্ডের মামলায় এদিন দীপুমণি, আমির হোসেন আমু সহ সাবেক 9 মন্ত্রী এমপিকে হাজির করা হয়। সাবেক মন্ত্রী দীপুমণি ও তৌফিক এলাহি চৌধুরীর জামিন শুনানির দিন আগামী 17 সেপ্টেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। প্রেম, সাম্য আর বিদ্রোহ, 3 সুরেই তার কণ্ঠ ছিল অনন্য। শোষিতের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল অপ্রতিরোধ্য। জাতীয় কবি নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করছে পুরো দেশ। কবির সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ পালন করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমাতুজ জোহরা। বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই উচ্চারণে যে কবি পরাধীনতা শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও বেড়ে ওঠা নজরুল খুব অল্প বয়সেই যুক্ত হন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তার লেখনী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ভারতে জন্ম নেয়া নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল সাহিত্য আর সংস্কৃতির নয়, জড়িয়ে আছে রাষ্ট্রীয় ইতিহাসের সঙ্গেও। 1972 সালে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়, দেওয়া হয় নাগরিকত্ব ও জাতীয় কবি মর্যাদা। এরপর রাষ্ট্র ও সমাজের নানা পর্যায়ে নজরুল চর্চা পেয়েছে নতুন মাত্রা। জিয়াউর রহমানও ছিলেন নজরুলের কবিতা ও ভাবাদর্শের অনুরাগী। বছর জুড়ে এবারই প্রথম জাতীয় কবি নজরুলকে নিয়ে হচ্ছে নানা আয়োজন। কবির 127তম জন্মজয়ন্তী থেকে আগামী বছর 25 মে পর্যন্ত নজরুল বর্ষ হিসেবে পালন করছে সরকার। আমাদের বাংলাদেশের জন্যই কবি মনে হতো যে জন্মেছিলেন। তার কবিতার মধ্যে বাংলাদেশ কথাটাও এসেছিল অনেক আগেই তার কবিতায়, তার কথায়। অগ্নিবীণার ঝংকারে জাতীয় কবি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে মাথা নত না করার প্রত্যয়। প্রেম, দ্রোহে তিনি শিখিয়েছিলেন মানব মুক্তির উচ্ছ্বাস। ধর্মের বিভাজন নয়, মানবতাকেই বড় করে দেখেছেন নজরুল। আবহমান কাল থেকে উনি ছিলেন, উনি আছেন এবং ভবিষ্যতেও এরকম বারবার যখনই আমাদের এরকম ক্রান্তিকাল আসবে, যখনই আমরা ক্রাইসিসে পড়ব, সেই সময়ে তারুণ্য বারবার তাকে খুঁজে নেবে। নজরুলকে কোনো একটি সময়, দল কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। তিনি লিখেছিলেন মানুষের জন্যে, অন্যায় ও প্রতিবাদের বিরুদ্ধে। তার সাম্যের বাণী বৈষম্যের বিরুদ্ধে, আর তার মানবতাবাদ আজও সমাজকে পথ দেখায়। অর্ধশতাব্দী পরও নজরুলকে স্মরণ শুধু তার মৃত্যুবার্ষিকীতে সীমাবদ্ধ নয়। অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের ভাষা আজও সমান প্রাসঙ্গিক। তাই সময় পেরোলেও নজরুল আজও বাঙালির সাহস ও অসাম্প্রদায়িকতার চিরন্তন প্রতীক। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা, জুলাই অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বৃহস্পতিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈষম্য জুলুমের প্রতিবাদ করতে শিখিয়েছেন নজরুলের কবিতা। এ সময় আগামী 31 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিদ্রোহী কবির সমাধিস্থল লোকে লোকারণ্য।
বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় নজরুলকে ঘিরে শুধু শ্রদ্ধা আর স্মরণ নয়, তার স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানান পরিবার ও স্বজনরা। সারা দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, বিভিন্ন ভাষায় নজরুলের প্রচার, সেজন্যও কিন্তু সরকারি উদ্যোগ নিতে হবে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ২৪-এর জুলাই অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন নজরুল। যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ কিশোর শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। জাতীয় জাদুঘরে পুনরায় নজরুল কন্যার স্থাপনের কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ। নজরুলের সৃষ্টিকর্মকে আজকে জাতির সামনে তুলে ধরা খুব জরুরি আমরা মনে করেছি। তার অংশ হিসেবে জাদুঘরে অন্যান্য শুধু বিভিন্ন জায়গায় এগুলো আমরা করার চেষ্টা করছি। আগামী ৩১ আগস্ট থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুল প্রতিযোগিতা শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। রংপুরে একই পরিবারে 4 জনকে শ্বাসরোধে হত্যা করেছে সিদ্ধার্থ ও মুগ্ধ। তবে তাদের ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে। এদিকে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের জবানবন্দির তথ্য তুলে ধরে তিনি বলেন, ময়না তদন্তে 4 জনকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে, তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গামছা দিয়ে টান মেরে ফেলে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। গ্রেফতার 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। এদিকে দুপুরে নগরীর জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 4 হত্যাকাণ্ড নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জোর দাবি করছি। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। সৌদি আরবের সোফা কারখানায় আগুনে নিহত 16 বাংলাদেশির মধ্যে প্রথম দফায় 9 জনের মরদেহ দেশে ফিরেছে। আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া বাকি 7 জনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। তাদেরও মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কথা জানিয়েছে সরকার। গত 9 আগস্ট সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারান 16 বাংলাদেশি কর্মী। প্রথম দফায় শনাক্ত হওয়া 9 বাংলাদেশের মরদেহ বৃহস্পতিবার বিকাল 4টার দিকে একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বজনদের আহাজরিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনিশ্চয়তায় পরিবারগুলো। ঢোকার 8 মাস হচ্ছে, কোনো বেতন পায় না। বেতন পাবে সোমবারের দিন, রবিবারের দিন এই দুর্ঘটনা ঘটছে। এদের দেখার মতো কেউ নাই, এদের ফ্যামিলিতে কোনো পুরুষ বলতে কিছু নাই। সরকারের কাছে একটাই আবেদন, রেমিডিস যোদ্ধার পরিবারকে যেন তারা সহযোগিতা করে। বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা আবায়েত। নিহতদের পরিবারের প্রতি তুলে দেন 35,000 টাকার চেক। মরদেহ বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। বাকি 7 জনের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্টের জন্য স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বাকি মরদেহ ফিরিয়ে আনা হবে। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য
আর্থিক সহযোগিতা দেওয়া হবে। আরও 7 জনের ডেড বডি এখনো আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। নিহতদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁয়, 2 জনের নাটোর এবং 1 জনের রাজশাহী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো সালমান হত্যার কোনো আসামিকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেল তদন্ত সংস্থা। মামলার আসামি অভিনেতা ডনকে বৃহস্পতিবার 5 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। এতে সালমান শাহর মৃত্যুর অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। 30 বছর ধরে রহস্যের চাদরে ঢাকা পড়ে আছে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা। আদালতের নির্দেশে 2025 সালে হত্যা মামলা দায়ের করলে বিচার পাওয়ার আশা জাগে সালমানের পরিবারের মাঝে। বৃহস্পতিবারও ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে বিচার দাবিতে জড়ো হন সালমান ভক্তরা। মামলার পর বেশিরভাগ আসামি পালিয়েছে বিদেশে। সবশেষ 9 আগস্ট দেশ ছাড়ার সময় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করে পুলিশ। পরে 7 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হয় ডনের রিমান্ড শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, জড়িতদের চিহ্নিত ও তাদের অবস্থান শনাক্তে ডনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পরে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এই মামলার সঙ্গে আর কারা কারা জড়িত আছে এবং অন্যান্য আসামিদের অবস্থান জানার জন্য এবং এখানে যে টাকা পয়সার লেনদেন হয়েছে সেই বিষয়টা আমাদের দেখা দরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, বিদেশে পলাতক সালমানের স্ত্রী সামিরা ও আজিজ মোহাম্মদ সহ সব আসামিকে দেশে ফেরাতে কাজ করছেন তারা। সবাই বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া আছে, অনেকেই নিষেধাজ্ঞা দেওয়ার আগে অনেকে বিদেশ চলে গেছে বা অনেকেও দেশের মধ্যে অনেকে আত্মগোপনে করা আছে, সেটা তদন্তকারী কর্মকর্তা দেখবেন। যদিও ডনের দেশ থেকে পালানোর অভিযোগ অস্বীকার করে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, ওমরা পালন করতে যাচ্ছিলেন ডন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই বলেও দাবি আইনজীবীদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিলখুশা শাখায় একটি পার্সেল থেকে 20 কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। জনপ্রিয় জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের লোগো সংবলিত একটি পার্সেল থেকে সব গাঁজা উদ্ধার করা হয়। র্যাব 3-র উপ অধিনায়ক সাইদুর রহমান জানান, কুরিয়ারে পার্সেলের আড়ালে মাদক আসছে এমন তথ্যের ভিত্তিতে মতিঝিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হান্নান মিয়া ও সোহেল নামের 2 মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ারের পার্সেল জব্দ করা হয়। জনপ্রিয় জুতার ব্র্যান্ড অ্যাপেক্সের স্টিকার সম্বলিত সেই কার্টুন খোলা হয়। ভেতরে সম্রাট সুজ লেখা 40টি জুতার প্যাকেট বের হয়। প্রতিটি প্যাকেটে 500 গ্রাম করে 20 কেজি গাঁজা ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায়, হবিগঞ্জ থেকে তারা এই পার্সেল এনেছে। পরে সেই চালান রাজধানীর বাড্ডা এলাকায় নেওয়ার পরিকল্পনা ছিল কারবারিদের। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই জুতার আড়ালে মাদক পাচারের চেষ্টা করেছিল কারবারিরা। $41,000 কোটি টাকার তহবিল নিয়ে 17 ব্যাংকের সঙ্গে চুক্তির দিনেই সামনে এসেছে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রায় 10,000 ঋণ আদায় মামলা। সাবেক মালিকদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির ফরেনসিক অডিট চূড়ান্ত পর্যায়ে। ব্যাংক খাতের অর্থ ফিরিয়ে আনা ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ যোগান নিয়ে একাধিক বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের অলস অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের পাশাপাশি খেলাপি ঋণ আদায়েও চলছে জোর তৎপরতা। দ্বিমুখী চাপে ব্যাংক খাতে স্বস্তি ফেরাতে সরকার বন্ধ শিল্প কলকারখানা চালুর স্কিমের আওতায় এখন পর্যন্ত 41,000 কোটি টাকার তহবিল চূড়ান্ত করে 17 ব্যাংকের সাথে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। একই দিনে গভর্নরের সঙ্গে ব্যাংক রেজুলেশন ডিপার্টমেন্টের সভায় উঠে আসে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় একীভূত 5 ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে এখন পর্যন্ত প্রায় 10,000 মামলা দায়ের করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এছাড়া ব্যাংকটির আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়ে অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতি চিহ্নিত করতে পরিচালিত ফরেনসিক অডিটও রয়েছে চূড়ান্ত পর্যায়ে। মামলার বিষয়গুলো মামলা দিয়েই সমাধান করতে হবে। তো যেখানে যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেগুলো সম্মিলিত ইসলামী ব্যাংক সেগুলো কার্যকরভাবে গ্রহণ
করছে এবং সেক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের যে ধরনের সহযোগিতা দরকার, যে ধরনের সাপোর্ট দরকার, তথ্য উপাত্ত দিয়ে সবই বাংলাদেশ ব্যাংক তাদেরকে প্রদান করে সহযোগিতা করছে। পাশাপাশি এক্সিট পলিসি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর এর মাধ্যমে সমঝোতার উদ্যোগও নেওয়া হয়েছে। কোন ধরনের অ্যাকাউন্টে কত টাকা আছে সেগুলো হিসাব বাংলাদেশ ব্যাংকের কাছে আছে এবং সেগুলো যাচাই বাছাই করা হয়েছে এবং কি পরিমাণ টাকা এই ক্ষেত্রে ব্যয়িত হতে পারে সেই হিসেবে একটা ব্যবস্থাও বাংলাদেশ ব্যাংক নিয়েছে। 5টি ব্যাংকের কার্যক্রম একীভূত করতে কোর ব্যাংকিং সিস্টেম, সুইফট ও অন্যান্য আইটি অবকাঠামোর ইন্টিগ্রেশন চলছে। 780টি শাখা ও 1500 বিজনেস ইউনিটের রেশনালাইজও চলমান রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কাদের গনি চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা আইন 2018 ধারা 10(1) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী 1 বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী মোহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে। মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতিতে অনুষ্ঠিত হয়েছে মাঙ্কি ট্রায়াল নাটকের 29তম প্রদর্শনী। বাতিঘর প্রযোজনায় আয়োজন করা হয় নাটকটির এই প্রদর্শনী। বিস্তারিত কান্তাময়ী স্নেহার প্রতিবেদনে। মক্কেলের মামলাটিকে প্রভাবিত করছে। যুক্তিকে পাশ কাটিয়ে জায়গা করে নেয় অযৌক্তিক বিশ্বাস, আর সেখানেই থমকে যায় মত প্রকাশের স্বাধীনতা। ধর্মান্ধতা ও অন্ধবিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করার বার্তা নিয়ে 29তম বারের মতো মঞ্চস্থ হলো নাটক মাঙ্কি ট্রায়াল। জেরম লরেন্স ও রবার্ট এডউইন লির গল্প অবলম্বনে নির্মিত এই নাটকের প্রেক্ষাপট 1925 সালের আমেরিকার বহুল আলোচিত স্কোপ মাঙ্কি ট্রায়াল। প্রায় 100 বছর আগের এই ঘটনাকে মঞ্চে তুলে ধরেছেন নির্দেশক মুক্ত নীল। বাতিঘর প্রযোজনার এই নাটক দর্শকদের সামনে ছুড়ে দেয় মুক্ত চিন্তা ও যুক্তির পক্ষে দাঁড়ানোর প্রশ্ন। এটার অরিজিনাল যে নাটকটা 1950s-এ হয়, ওটার নাম হচ্ছে ইনহেরিট দ্য উইন্ড। সো ওইটারই অ্যাডাপ্টেশন আমরা বাংলায় করেছি মাঙ্কি ট্রায়াল নামে। যে কথাটা সবচেয়ে বেশি বলতে চেয়েছি আমরা, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকেরই নিজের মতো করে ভাবার এবং সেটা প্রকাশ করার অধিকার আছে। এই অধিকারটা আমাদেরকে দিতে হবে। আমাদের এই প্রদর্শনীটা বারবার করার একটাই উদ্দেশ্য, যে মানুষের শুভবোধগুলো যেন উদয় হয়। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তার পক্ষে বার্তা প্রতিবারই দর্শকদের আকৃষ্ট করে। নাটকটি কেউ প্রথমবার দেখে মুগ্ধ হয়েছেন, কেউ আবার এসেছেন দ্বিতীয়বার দেখতে। নাটকটা দুর্দান্ত, অভিনয় খুবই ভালো লেগেছে, প্রোডাকশন ভালো। আমার এই জন্যই দ্বিতীয়বার দেখতে এসেছি। সমসাময়িক সময়ের সাথে আসলে যে বার্তাটা এই নাটকটা দিতে চাই, এটা খুব ভালো মতো যায় আর কি। আমি মনে করি যে সবাই আসুক, মঞ্চনাটক দেখুক, চিন্তার বিকাশ ঘটুক। শতবর্ষ পেরিয়ে মাঙ্কি ট্রায়ালের মূল বক্তব্য আজও প্রাসঙ্গিক। অন্ধবিশ্বাস নয়, যুক্তির মুখোমুখি হোক যুক্তি। মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তার জায়গাটি অটুট থাকুক, এমন বার্তাই দিয়ে যাচ্ছে নাটকটি। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা। আসন্ন কোপ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জেদ্দায় অনুষ্ঠিত 23তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সাইড লাইনে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এইচ.এ. মুসা কুলাক্লিয়ার সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এর ফাঁকে তিনি বেশ কয়েকটি সাইড লাইন বৈঠক করেন। তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে দুই পক্ষ। এছাড়া হুমায়ুন কবির সাইড লাইনে বৈঠক করেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচ.ই. সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতায় কাতারের উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন। জ্বালানি খাতে বাংলাদেশ কাতারের সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন UNHCIRF। হিন্দুত্ববাদী সংগঠন RSS এর প্রধানের মার্কিন ভিসা বাতিল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছেন সংস্থাটি। বার্ষিক প্রতিবেদনে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, বিজেপি সরকারের নীতির কারণে মুসলিম, খ্রিস্টান ও শিখদের প্রতি বৈষম্য বাড়ছে। বিপুল সংখ্যক প্রবাসীর দেশীয় শাকসবজির চাহিদা মেটাতে পর্তুগালে বেড়েছে বাংলাদেশি মালিকানাধীন কৃষি খামারের সংখ্যা। বিভিন্ন খাতের সফল বাংলাদেশি ব্যবসায়ীরা দেশটির বিভিন্ন অঞ্চলে গড়ে তুলেছেন এসব খামার। তবে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীরা বেকার থাকলেও দক্ষ কর্মীর সংকটে ভুগছে খামারগুলো। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। পর্তুগালের রাজধানী লিসবনের কাছেই রাস্তার পাশে বিশাল কৃষি খামার। মাচায় ঝুলছে নানা আকৃতির করলা। পরিপক্ক সবজি তুলতে ব্যস্ত কর্মীরা। তবে লোকবলের অভাবে সময় মতো সব ফসল তোলা যাচ্ছে না। পেকে মাঠেই নষ্ট হচ্ছে বাংলাদেশিদের পছন্দের অনেক সবজি। একসময় বরবটি, চিচিঙ্গা ও ঝিঙার মতো সবজি পর্তুগিজদের খাদ্য তালিকায় খুব একটা ছিল না। এখন বাংলাদেশিদের উৎপাদিত এসব সবজি জায়গা করে নিচ্ছে স্থানীয়দের খাবারেও। জহিরুল ইসলাম ও তার স্ত্রী গড়ে তুলেছেন এই কৃষি খামার। এখানে উৎপাদিত হচ্ছে কাঁচামরিচ, বেগুন, শিম, কচু, লাউ সহ নানা দেশীয় শাকসবজি। কৃষি খামার সহ তাদের বিভিন্ন ব্যবসায় কর্মসংস্থান হয়েছে অর্ধশতাধিক প্রবাসী বাংলাদেশির। নিজেদের চাহিদা মিটিয়ে খামারের তাজা সবজি তাদের প্রতিষ্ঠানের মাধ্যমেই পৌঁছে যাচ্ছে প্রবাসী বাংলাদেশি ও পর্তুগিজ ক্রেতাদের কাছে। এই খামারে এসে আমার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে এবং বাঙালি শাকসবজির সাথে পরিচিত হচ্ছে। তবে দক্ষ কর্মীর সংকটে লোকসান গুনছেন জহিরুলের মতো কৃষি উদ্যোক্তারা। সময় মতো তুলতে না পারায় মাঠেই নষ্ট হচ্ছে তরমুজ, কাঁচামরিচ, শসা সহ দ্রুত বর্ধনশীল নানা ফসল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মী চেয়েও সময় মতো লোক পাচ্ছেন না উদ্যোক্তারা। দক্ষ শ্রমিক পাচ্ছি না, যেটা কৃষি একটা কাজের জন্য সহায়ক। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন দেশের শ্রমিক উপর নির্ভরশীল হচ্ছে। আমরা এখন প্রতি কিলো 1 কিলো করে পে করে কাঁচামরিচ তুলতে হচ্ছে মার্কেট থেকে। কৃষি খাতে কর্মী সংকট মেটাতে পর্তুগাল বিপুল সংখ্যক D1 ভিসা দিয়েছে। তবে দালালের মাধ্যমে এই ভিসায় দেশটিতে এসে কাজ পাচ্ছেন না অনেক অভিবাসী। একদিকে খামারে কর্মী সংকট, অন্যদিকে বেকার প্রবাসী। কৃষিকাজে অনাগ্রহে এই সংকটের সমাধানও হচ্ছে না। একদিকে অনেক অর্থ খরচ করে পর্তুগালে এসে কাজ না পেয়ে অলস বা বেকার সময় কাটাচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে দক্ষ জনশক্তির অভাবে ফসলের মাঠে ফসল পড়ছে অনেক কৃষি উদ্যোক্তার। তাই তারা বলছেন, যারা এখনো বেকার বা হতাশায় ডুবে আছেন তারা এই কৃষি খাতগুলোতে নিজেদেরকে নিয়োজিত করে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পোর্তো আলতো, পর্তুগাল। 2 বছরের ব্যবধানে তামিম ইকবালের ভিন্ন দুই রূপ। বিসিবিকে বিপিএল আয়োজনে বাধ্য করা সাবেক এই অধিনায়ক ক্রিকেট বোর্ডের মসনদে বসে বলছেন ভিন্ন কথা। তামিমের এমন পরিবর্তন দেখে হতবাক ফারুক আহমেদ। প্রশ্ন তুলেছেন কোয়াবের অবস্থান নিয়ে। তার দাবি, ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে দেশের ক্রিকেট। ফারুক আহমেদের সাক্ষাৎকার নিয়েছেন সাব্বির মিথুন। আজ দেখুন প্রথম পর্ব। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তার আরও ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে বলল, আপনি ফরমার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আপনার একটা আলাদা দায়িত্ব আছে প্লেয়ারদের প্রতি। আমরা দরকার হলে 25-30% লেস টাকায় খেলবো, যেমন দ্যাট ওয়াজ দ্য প্রেশার আই ফেল্ট। 2024-এর সেপ্টেম্বর মাস একদল ক্রিকেটার নিয়ে তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে বিপিএল আয়োজনে এক প্রকার বাধ্যই করেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আপাতত স্টপ করলাম, স্টপ করে পুরো জিনিসটাকে সুন্দর করে রিভাইভ করে নতুন করে ভালোভাবে করা শুরু। ঠিক 2 বছরেরও কম সময়ে ভিন্ন রূপে তামিম। বিপিএল এবার তার কাছে স্রেফ লোকসানের টুর্নামেন্ট। যদিও ফারুক আহমেদের দাবি, আর্থিক লাভ ক্ষতির হিসেব টানলে কোনো ধরনের ক্রিকেটই এই দেশে আয়োজন সম্ভব নয়। ক্রিকেট ইউনিয়নে যে টুর্নামেন্টগুলো করি, ন্যাশনাল লিগ হয়তো বা 15 কোটি টাকা টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ হয়তো বা 10 কোটি টাকা টুর্নামেন্ট, একটা টুর্নামেন্ট থেকে তো কোনো পয়সা আমরা কামাই না। তাহলে আমরা তো এগুলো বন্ধ করে দিতে পারি। নতুন বোর্ড তো 8 মাস সময় পাইলো, এবং বোর্ডে তো অত্যন্ত প্রভাবশালী কিছু লোকজন আছেন যারা প্রত্যেকে যে দায়িত্ব নিতে একটা করে টিম আনবে, আপনি 5টা টিম দিয়ে করে দেন। আর দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বাতিলের পরেও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নীরবতা দেখে হতবাক সাবেক বোর্ড প্রধান। প্রশ্ন তুলেছেন এই সংগঠনের যৌক্তিকতা নিয়েও। প্লেয়ার্স অ্যাসোসিয়েশন এখন কোনো কথা বলেন না, বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এটা আই এম শিওর
মানে আগে কখনো হলে আন্দোলন ডেইলি আমরা মানববন্ধন দেখতাম, আমি কখনো শুনি নাই কারেন্ট প্লেয়াররা শুধু কোয়াবের সদস্য হবে। এটা কি অর্গানাইজেশন? এটা আমার কাছে মনে হয়েছে একটা বার্গেনিং চিপ, যে বার্গেনিং চিপের একজন হেড আছেন, তার কথা শুধু চলবে। সাবেক অধিনায়ক, সাবেক প্রধান নির্বাচকের পর সাবেক বোর্ড প্রধান, বৈচিত্র্যময় যাত্রায় দেশের ক্রিকেটকে নানানভাবে দেখা ফারুক আহমেদের মাঝে এখন একরাশ হতাশা, ক্ষমতার দ্বন্দ্বে জর্জরিত বিসিবি, এমনটাই তার মত। তামিম তো আমাদের দেশের একটা ব্র্যান্ডের মতো, সে হয়তোবা ইন্ডিয়াতে ফোন করতে পারবে, পাকিস্তানে ফোন করতে পারবে। বুলবুল যেমন ডেভেলপমেন্টে খুব ভালো, আমি আবার যেমন ওভারঅল চিন্তা করতে পারি। সো হ্যাঁ, এই মেধাগুলো যদি কাজে লাগানো যায় আমার মনে হয় খুব ভালো কিছু করা যেতে পারে, বাট আমি খুব বেশি আশাবাদী না। প্রবলেমটা হলো যে তিনজন যদি প্রেসিডেন্ট হতে তাহলে তো সমস্যা। বিপিএল বাতিল হওয়ায় আর্থিকভাবে বড় ধাক্কার অপেক্ষায় স্থানীয় ক্রিকেটার আর কোচিং স্টাফ। অবশ্যই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্থগিত হওয়ার সংস্কৃতি নতুন কিছু নয়। নানান সময়ে নানান অজুহাতে বিপিএল এর আগেও আয়োজন হয়নি একাধিকবার। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লিটন দাসের ইনজুরির স্ক্যান রিপোর্টে ভুল ছিল না। বোঝার ভুলে টাইগার অধিনায়ককে চোট ধাঁধায় আটকে থাকতে হয়েছিল বলে জানান বিসিবি মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। এবার তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান তিনি। পূর্বাচলে স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরির পরিকল্পনা বিসিবির। একটি নিজস্ব অ্যাম্বুলেন্স ইউনিট নিয়েও কাজ করছে মেডিকেল বিভাগ। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেল ইনজুরিতে পড়েন লিটন দাস। স্ক্যান করে রিপোর্ট দেখে বিসিবি মেডিকেল বিভাগ জানায় লিটনের ইনজুরি গুরুতর নয়, খেলতে পারবেন টি-20 সিরিজেও। দলের সঙ্গে চট্টগ্রামে গেলেও খেলতে না পারায় জিম্বাবুয়ে সফরের জন্য প্রস্তুত হন লিটন। পায়ে ব্যথা অনুভব করায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট না খেলে দেশে ফেরেন টাইগার অধিনায়ক। এরপর দেশের বাইরে চিকিৎসা নিয়ে তিনি ফিট হন অস্ট্রেলিয়া সফরের জন্য। এই ইনজুরির গোলক ধাঁধায় লিটনের ম্যাচ আর বিসিবির বহু টাকা জলে গেছে। আমাদের রিপোর্ট যেগুলো আছে সেই রিপোর্টগুলো ঠিক মতোই ছিল, হয়তো আমরা এক্সপ্লেন করতে বা যিনি তাদের বোঝার ভুল হয়েছে। প্রায় 1300 কোটি টাকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের অগ্রগতি নেই। ধনী ক্রিকেট বোর্ডের কাতারের প্রথম সারির দিকে বিসিবি থাকলেও নেই কোনো ভালো রিহ্যাব সেন্টার। ছোটখাটো চোটের জন্য তাসকিন নাহিদদের ছুটতে হয় বিদেশে। এবার মেডিকেল বিভাগকে ঢেলে সাজাতে চান কমিটির চেয়ারম্যান ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম। চেষ্টা করছি যে আমরা একটা স্পোর্টস মেডিসিন রিহ্যাবিলিটেশন সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা। আমাদের পূর্বাচলে যে বড় সেন্টার অফ এক্সেলেন্স তৈরি হবে, সেখানের মধ্যে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। অনেক সময় খেলোয়াড়রা নিজের ইনজুরি লুকিয়ে মাঠে নেমে পড়েন, দেশের স্বার্থে খেলিয়ে দেন টিম ম্যানেজমেন্ট। এবার তা হবে না বলেই নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান। কেউ একজন রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে এই প্লেয়ারকে একটু আগেই রিহ্যাবিলিটেট করা যায় কিনা। আমরা এই সমস্ত জিনিসে কম্প্রোমাইজ করেছি, আর কম্প্রোমাইজ করবো না। আমরা একদম পিওর মেডিকেল প্রোটোকল অনুযায়ী চলবে এবং আমাদের কথা ছাড়া কেউ কিছু করতে পারবে না। দ্রুতই বোর্ডের মেডিকেল বিভাগের চিত্র পরিবর্তন করে দিতে চান শামীম। সামনে বিদেশ থেকে ক্রিকেটাররা এ দেশে চিকিৎসা নিতে আসবে বলে আশা তার। বিদেশ থেকে আসলে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে, আমরা বাইরে যেতে হবে না। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে কঠিন পরিস্থিতির সামনে রিয়াল মাদ্রিদ। প্রথম ধাপে লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ 6 চ্যাম্পিয়ন। ইউরোপ সেরা ট্রফি পুনরুদ্ধার মিশনে বেশ বড় পরীক্ষা দিতে হবে মরিনহোর মাদ্রিদকে। প্রথম ধাপেই তাদের সামাল দিতে হবে আর্সেনাল, ইন্টার মিলান, পিএসভি, রোমা, লাইপজিগ, শাখতার ডোনেস্কের মতো ক্লাবকে। এদিকে মোনাকোতে অনুষ্ঠিত ড্রতে প্রথম পর্বেই বার্সেলোনার সামনে পড়েছে বায়ার্ন মিউনিখ এবং পিএসজি। প্যারিসিয়ানদের আরেক ম্যাচ খেলতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। আর্সেনালের সামনে রিয়াল ছাড়াও আছে বাভারিয়ানরা। লিগ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ শুরু হবে 8 সেপ্টেম্বর। পরে শীর্ষ 8 দল উঠে যাবে শীর্ষ 16-তে। নবম থেকে 24তম দল খেলবে নকআউট প্লে অফ। জয়ী 8 দল যোগ দেবে সেরা 16-তে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ নেপালের 3 জেলা, 389 মরদেহ উদ্ধার। নিখোঁজ 28 দেশের 1,500 পর্যটক। নেই বাংলাদেশে আটকে পড়ার তথ্য। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা,
মাননীয় সদস্যবৃন্দ অপেক্ষা করুন, উত্তর দেন মাননীয় সদস্য। কি শুনতাম, কেউ তো শুনছেন, কথাই বলতে দেবেন না, এই অ্যাটিটিউড খুবই খারাপ। সংসদে হট্টগোল, ওয়াকআউট বিরোধী দলের। বিএনপি নয়, জনগণকে বঞ্চিত করেছে বিরোধী দল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদীয় স্বৈরতন্ত্রের অভিযোগ নাহিদদের। রাষ্ট্রপতির সঙ্গে ইসির বৈঠক, সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। বছরের শেষ দিকে হবে প্রথম ধাপের ভোট, জানালেন প্রধান নির্বাচন কমিশনার। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।